আচ্ছা, মেটা বিজনেস সুইটস এর কাজ মূলত কি বলে জানেন? মেটা বিজনেস সুইটের কাজ হচ্ছে ফেসবুকের যে ফ্রন্ট এন্ডটা আমরা দেখি, এই যে পেজটা, এটা আমাদের হচ্ছে পেজ। এখন এই পেজের এখানে পোস্ট করা, এখান থেকে পোস্ট করার অপশন আছে, ক্যাপশন দেওয়ার অপশন আছে, এখান থেকে লোগো আপলোড করার অপশন আছে, এখান থেকে পার্সোনাল ড্যাশবোর্ড থেকে আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারি, আমাদের পোস্টগুলো আমরা এখান থেকে দেখতে পারি। তো এই সকল অ্যাক্টিভিটিসের একটা রিপোর্ট, ডিটেল রিপোর্ট এবং এর ব্যাকএন্ড, এর পিছনে আরও অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা মেটা বিজনেস সুইটসে দেখতে পাই। সেটা কোথা থেকে যেতে হবে সেটা দেখার জন্য আমাদের এই যে প্রথমে আমাদের ফেসবুক পেজে আসতে হবে, আমাদের যে বিজনেস পেজ সেই পেজে আসতে হবে। পেজের বাম পাশে এখানে যে সেটিংসের এখানে যে মেটা বিজনেস সুইটস, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা আমরা পাবো। ঠিক আছে? তো এই মেটা বিজনেস সুইটসে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হোম আছে, নোটিফিকেশন আছে, এই সেম আমাদের পেজের যে নোটিফিকেশন সেটাই আমরা এখানে দেখতে পাবো। অ্যাডস ম্যানেজারের কাজ যখন আমরা করবো তখন আমরা এটা দেখলে বুঝতে পারবো যে অ্যাডস ম্যানেজারের আসলে কি অ্যাক্টিভিটিস হয়। আমরা যে ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে ইউজ করে আমরা যেই ধরনের অ্যাক্টিভিটিসগুলো করবো, অ্যাড রান করা, তারপরে হচ্ছে আমাদের অ্যাড থেকে মেসেজ আসা, রিচ, কমেন্ট, এগুলো দেখা, এগুলো সব আমরা এই অ্যাডস ম্যানেজার থেকে দেখতে পাবো। এরপরে প্ল্যানারের কাজটাই হচ্ছে আমাদের এখানে মেইন ফ্যাক্ট। একটা পেজ ক্রিয়েট করার পরে কন্টিনিউ মেনটেন করাটা কষ্টকর। যদি আমি একা বিজনেসটা রান করতে চাই তাহলে পেজ মেনটেন করা কষ্টকর, অ্যান্ড সেটার জন্য আমার এখন একজন লোক নিয়োগ দেয়া বা তাকে আমার স্যালারি দিয়ে এখানে নিয়ে আসা, নিয়ে এসে তাদের সাথে কাজ করা, এটা আমাদের জন্য হয়তো ফার্স্ট স্টেপে বিজনেস করতে গেলে একটু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো সেই জন্য আমি এখন একা সব কিছু যদি করতে চাই তাহলে থ্রু অফ এআই আমরা কিছু পোস্টার জেনারেট করে, আমাদের ক্যাপশন জেনারেট করে আমরা এখান থেকে এই প্ল্যানারের মাধ্যমে এসে আগামী 1 মাসের স্কেডিউল পোস্ট করে রাখতে পারবো। এই স্কেডিউল পোস্টটা কিভাবে করতে হবে? স্কেডিউল পোস্টটা হচ্ছে আগে প্ল্যান করে ফেলতে হবে আগামী 1 মাসে কোন কোন দিনে কোন কোন টাইমে আমরা কোন কোন পোস্টটা করবো। মনে আছে আমি একটা ক্লাস নিয়েছিলাম, যে ক্লাসে বলছিলাম যে আসলে আমরা এআর কাছে যদি জিজ্ঞেস করি যে 1 মাসের একটা প্ল্যান বানিয়ে দাও আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের, যেই সময় বাংলাদেশের অডিয়েন্স, আমার টপিক বা গোল হচ্ছে এইটা, এই গোলের অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ থাকে, যদি আমরা এই অনুযায়ী যদি অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করি তাহলে কি করবে, চ্যাট জিপিটি বা এআই থেকে আমাকে তারা ইনস্ট্রাকশন দিবে এবং কোন কোন দিন কোন কোন টাইমে পোস্ট করলে ভালো হয়, ভিডিও পোস্ট করলে ভালো হয় নাকি ইমেজ পোস্ট করলে ভালো হয়, সবকিছু ওরা একটা প্ল্যান বানিয়ে দিবে। এই প্ল্যানটাকে এক্সেল শিটে, গুগল স্প্রেডশিট হইতে পারে, এক্সেল শিট হইতে পারে, এখানে আমাদের ফরম্যাটটা সাজিয়ে ফেলতে হবে। সাজিয়ে ফেলার পরে ওই অনুযায়ী আমাদের ডেট ওয়াইজ এখানে স্কেজুয়াল পোস্টগুলো করতে হবে। স্কেজুয়াল পোস্ট করার নিয়ম কি? এই প্ল্যানারে আসার পরে এখানে নিচে যে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে আসার পরে আমাদের কোন টাইমে পোস্টটা হবে সেটা স্কেজুল করে দিতে হবে। সেটা করার জন্য আগে আমাদের এখানে কি করতে হবে, এই যে পেজ, যদি আমাদের ইনস্টাগ্রাম পেজ থাকতো তাহলে ইনস্টাগ্রাম পেজে এখানে কানেক্ট করে দিতে হতো। এরপরে কি আমাদের ফটো দিব নাকি ভিডিও দিব? ফটো হলে এখানে এখানে ক্লিক করে ডেস্কটপ থেকে একটা ফটো নিয়ে আমরা এখানে আপলোড করতে পারি। অথবা যদি ভিডিও হয় তাহলে কি করতে হবে, আমরা ভিডিওতে ক্লিক করব, আপলোড ফর ডেস্কটপ, এসে এখান থেকে আমাদের যে ভিডিও থাকবে, এখানে যেহেতু ভিডিও নেই দেখাচ্ছে না, ভিডিও থাকলে ভিডিও চুজ করে এখানে আপলোড করে দিব। এরপর এখানে ক্যাপশন, আমার যে টপিক নিয়ে আমি পোস্ট করছি সেই টপিক নিয়ে যদি সেই পোস্টারটা দিয়ে যদি আমি চ্যাট জিপিটির কাছে দিয়ে বলি যে তুমি আমাকে একটা পোস্ট বানিয়ে দাও, সাপোজ আমি এখন যে পোস্টটা করতে যাচ্ছি সেটা নিয়ে একটা চ্যাট জিপিটিকে বলি আমি এই পোস্টটা করতে যাচ্ছি এবং এটা দিলাম, দিয়ে বললাম আমি এটাকে ফেসবুকে পোস্ট করতে চাচ্ছি, জাপান ল্যাঙ্গুয়েজ এর নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে আগামী শনিবার 18 এপ্রিল থেকে আমাকে একটা ক্যাপশন লিখে দাও, আমি সেটা পোস্ট করব। আমি এটা দিয়ে এআই কে বা চ্যাট জিপিটিতে বললাম।
ও আমাকে এখন পুরো ক্যাপশনটা জেনারেট করে লিখে দিবে। আমি ওকে আমার যেটা দিয়ে আমি পোস্ট করতে যাচ্ছি সেটার একটা ছবি দিছি, গ্রুপের একটা অ্যাক্টিভিটিস ছবি দিছি। দেওয়ার পর ওকে ইনস্ট্রাকশন দিলাম। ইনস্ট্রাকশন দেওয়ার পরে ও আমাকে দেখেন, জাপান যাওয়ার স্বপ্ন এখন আর দূরে নয়। ও মোটামুটি পুরো বিষয়টা নিয়ে, আমি যেটা ওকে বলছি যে আমি পুরো বিষয়টা নিয়ে, কিন্তু এর সাথে কিন্তু ওর আগে আমার সাথে কনভারসেশন হয়েছে জাপান নিয়ে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস নিয়ে, আমরা কি কি করি না করি এগুলো নিয়ে কনভারসেশন আগেও হয়েছে এর সাথে। হওয়ার কারণে ও কি করছে, আমার পুরো প্রিভিয়াস ডকুমেন্টগুলো নিয়ে সেখান থেকে রিড করে, এবং আমি এখন যে ইনস্ট্রাকশন দিয়েছি সেটা রিড করে ও আমাকে একটা ক্যাপশন জেনারেট করে দিয়েছে। তাহলে আমি যদি চাই যে কোনো একটা পোস্টার রেডি করে, সেই পোস্টারটাকে ওকে দিয়ে আমি আমার ইনস্ট্রাকশন দিয়ে দিলে ও কিন্তু আমাকে একটা ক্যাপশন রেডি করে দিবে ফেসবুক পোস্ট। সেই পোস্টটা আমাকে এখানে কি করতে হবে, স্কেজিউলে এসে এই ক্যাপশনটা আমি এখানে জাস্ট যদি কপি করি, কপি কন্ট্রোল সি, আর না হলে এখানে এসে এই যে পুরোটা মাউস ধরে একদম মাউস ক্লিক করে ধরতে হবে, ধরে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক করে এই যে কপি, মাউসের রাইট ক্লিক এই যে কপি। আর যেখানে আমি পেস্ট করব সেখানে এসে সেখানে আসবো, রাইট ক্লিক করব, এই যে পেস্ট, পেস্ট হয়ে গেছে। এখান থেকে আপলোড, এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার পোস্টার এবং ক্যাপশন রেডি। এখন আমার এখানে আর কোনো কিছু আছে কিনা সেটা দেখতে হবে। এখানে স্কেজিউল, অবশ্যই স্কেজিউল হবে, আজকে হবে, কয়টার সময় হবে, 20টা। ওকে, এরপরে আমার এই পোস্টটা স্টোরিতে শেয়ার হবে কিনা, আমি পোস্ট করার সাথে সাথে অটোমেটিকলি স্টোরিতে যাবে কিনা। যদি এটা অফ থাকে তাহলে যাবে না, যদি এটা অন থাকে তাহলে স্টোরিতে শেয়ার হবে। শেয়ার অলওয়েজ, আমি যখনই কোনো কিছু যদি পোস্ট করি সেটা কি অটোমেটিকলি স্টোরিতে যাবে নাকি মাঝে মাঝে। তাহলে আমি এখানে যদি শেয়ার অন টাইম যদি একবার দেই তাহলে যেই পোস্টটা এখন করতেছি সেটাই শেয়ার হবে। আর যদি শেয়ার অলওয়েজ দেই তাহলে যে কোনো সময় যে কোনো পোস্ট করলেই অটোমেটিকলি স্টোরিতে শেয়ার হবে, মানে মাইডিতে শেয়ার হবে। এরপরে এটা পাবলিক পোস্ট, অবশ্যই পাবলিক পোস্ট, এটা আমি তো হাইড করতে চাচ্ছি না, এটা পাবলিকলি পোস্ট হবে। দিয়ে স্কেজুল, আমার পোস্ট স্কেজুল হয়ে গেলো। এখন তারা বলছে যদি আমি এটা বুস্ট করতে চাই তাহলে বুস্ট করতে পারি, আমার বুস্ট করার কোনো প্রয়োজন নেই, মেবি লেটার। দেওয়ার পরে এই যে ঠিক 20টায় এটা কিন্তু আজকে পোস্ট হয়ে যাবে অলরেডি। এই যে আমি স্কেজুল করে দিলাম। ঠিক সেম ভাবে এই যে 17 তারিখে আমি তো থাকবো না, সাপোজ আমার বন্ধ থাকবে না, পোস্ট তো আমার ফেসবুকে করতে হবে, সেজন্য কি করবো, এই যে স্কেজুলে এসে 17 তারিখের সিরিয়ালে এসে স্কেজুল শিডিউল পোস্ট। ঠিক স্কেজুল পোস্টে এসে যে 17 তারিখ কয়টার সময় পোস্ট হবে, কয়টা দিয়ে করতে যাচ্ছি, দুপুর 2টায় করতে যাচ্ছি, দিয়ে সেভ। এবার আমি কি পোস্ট করতে যাচ্ছি সেটা দিয়ে ক্যাপশন দিয়ে সেম ভাবে আমি পোস্ট করে দিতে পারি। এটা গেল প্ল্যানারের কাজ। কন্টেন্টের কাজ কি, কন্টেন্টের কাজ হচ্ছে আমরা পেজ স্টার্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যত কন্টেন্ট আপলোড করছি প্রত্যেকটা কন্টেন্টের রিচ, এঙ্গেজমেন্ট, লাইক, কমেন্ট, কিভাবে কি আসতেছে, কতটুকু এঙ্গেজমেন্ট বাড়তেছে, কোন টাইমে এঙ্গেজমেন্টটা ভালো হচ্ছে, সেটা আমরা এখান থেকে অ্যানালাইজ করতে পারবো। এআই তো আমাকে একটা টাইম, একটা পোস্টের একটা ফরম্যাট দিবে, দেওয়ার পরে আমি ওই অনুযায়ী 1 মাস পোস্ট করলাম। 1 মাস পোস্ট করার পরে আমার কি করতে হবে, আমাকে এখানে লাস্ট এই যে ডেট, আমি লাস্ট 28 দিন, লাস্ট 28 দিনের অ্যাক্টিভিটিস আমি সিলেক্ট করবো। 28 দিনের যেহেতু অ্যাক্টিভিটিস নাই এই জন্য দেয় নাই, আমি লাস্ট সাপোজ ওই 28 দিন সিলেক্ট করলাম। সাপোজ সিলেক্ট করার পরে 1 মাসের যে পোস্ট সব আমি দেখতে পাচ্ছি। দেখার পরে এখানে আমি দেখবো কি, যেই টাইমগুলোতে পোস্ট করছিলাম কোন টাইমে সব থেকে বেশি রিচ হয়েছে, সব থেকে বেশি লাইক কমেন্ট হয়েছে, শেয়ার হয়েছে, বা রিয়াকশন বেশি আসছে, পোস্টটাতে এঙ্গেজমেন্ট ভালো হয়েছে কোন টাইমটাতে। ঠিক ওই টাইমের উপরে বেস করে পরবর্তী মান্থের প্ল্যান সাজাবো। তার পরবর্তী মান্থে আমি কিন্তু আর এআই এর কাছে জিজ্ঞেস করবো না, আমি নিজেই এবার এই টোটাল ডেটা এক্সট্রাক্ট করে এই ডেটার উপরে প্ল্যান একটা তৈরি করবো যে এই টাইমে আমার রিচ হচ্ছে ভালো, আমি তাহলে প্রতিদিন এই টাইমে আমি পোস্ট করবো। ঠিক ওই টাইমে আমার পোস্টটা কি করতে হবে, স্কেজুল করতে হবে পরবর্তী মাস থেকে। এরপরে হচ্ছে স্টোরি, স্টোরি আমার কেমন রিচ হচ্ছে, সেই স্টোরির রিচ রিপাবলিশ কেমন, কতজন ভিউ করছে, কতজন এঙ্গেজমেন্ট করছে, কতজন ওটাতে ক্লিক করে হোল্ড করছে, প্রত্যেকটা রিপোর্ট আমি এখান থেকে পাবো। এরপরে কি এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে আমি একটা পোস্ট, একই পোস্ট একটা করেছি সকাল টাইমে, একটা করেছি বিকেল টাইমে, সেম পোস্ট, একটা সকালে একটা বিকালে। আগামী 1 মাস পরে আমি এটা এবি টেস্ট করবো, মানে এ আর বি দুইটাকে টেস্ট করবো যে কোনটা ভালো পারফর্ম করছে, বেটার পারফর্ম করছে কোনটা।
ক্যাপশন একটু চেঞ্জ করে দিব, হয়তো ইমেজ একটু চেঞ্জ থাকবে, টপিক সেম, ইমেজ ক্যাপশন চেঞ্জ। এখন কোনটা ভালো রিচ করছে, তাহলে এবি টেস্টের মাধ্যমে ফেসবুক আমাকে রেজাল্ট দিবে যে কোনটা সব থেকে বেস্ট পারফর্ম করছে, সেই পারফরমেন্সের উপরে সেই পোস্টটাকে আমার আবার রিপিট করা। এবি টেস্টের বিষয়টা বুঝতে পারছি? ক্যাপশন না, ক্যাপশন হোক পোস্টার হোক, টপিক সেম। যেমন আমি এখানে পোস্ট করলাম কি, জাপান ল্যাঙ্গুয়েজের কোর্স আমার শনিবারের ব্যাচ শুরু হচ্ছে, যারা যারা আগ্রহী তারা কমপ্লিটলি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এখন আমি চ্যাটজিপিটিকে বললাম আমাকে তুমি আরো একটা ডিফারেন্ট ক্যাপশন দাও, আমি ফেসবুকে টেস্ট করতে চাই। আমাকে অন্য আরেকটা ক্যাপশন জেনারেট করে দিলে। এখন আমি কি করব, এই ক্যাপশনটা নিলাম, এটাকে এসে আমি ওখানে পোস্ট করব। পোস্ট করার পরে এখানে আমি কোনো পোস্টার দিব না, শুধু ক্যাপশন। টপিক কিন্তু সেম, কিন্তু এখানে ক্যাপশন দিলাম, পোস্টার দিলাম না, অথবা ক্যাপশন দিলাম, ভিডিও দিলাম, পোস্টার দিলাম না। ডিফারেন্ট কন্টেন্টটা ডিফারেন্ট হয়ে গেল, কিন্তু টপিক সেম। এখন ওইটাকে আমি এবি টেস্টে নিয়ে আসলে বুঝতে পারবো যে ভিডিও কন্টেন্টটা বেস্ট পারফর্ম করছে, ক্যাপশনটা বেস্ট পারফর্ম করছে, নাকি পোস্টারটা বেস্ট পারফর্ম করছে। তাহলে যেটা আমার অডিয়েন্সের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাহলে সেইটা আমাকে কাজ করতে হবে, সেই অ্যাক্টিভিটিস করতে হবে। তো সেই অনুযায়ী আমাকে ভিডিও ক্যাপশন ওইভাবে আমাকে জেনারেট করে কন্টিনিউ কিন্তু পোস্টটা ওইভাবে রানিং রাখতে হবে। এটা হচ্ছে এবি টেস্টের কাজ। আচ্ছা, ফাইন গ্রিডস এর কোনো আপনাদের কোনো প্রয়োজন নাই। এটা হচ্ছে যারা কি বলে কোলাবরেট হয়ে কাজ করে, বড় বড় কোম্পানি কোলাবরেট হয়ে কাজ করে, তাদের গ্রিডস প্রয়োজন হয়। গ্রিডস বলতে গ্রাফ, ফাইন্যান্সিয়াল গ্রাফ, কোন কোন সময় আসলে কোন কোন ফাইন্যান্সিয়াল গ্রাফটা ভালো আছে, কোন কোন কান্ট্রিতে ভালো আছে, ওইগুলোর জন্য। আমাদের বাংলাদেশের জন্য এটা দরকার নেই। মেনশন অ্যান্ড ট্যাগ, যদি আমাদের পেজকে মেনশন দিয়ে ট্যাগ দিয়ে কেউ কোনো পোস্ট করে, কমেন্ট করে, তাহলে সেটা আমরা এখানে দেখতে পাবো। এরপর ক্লিপস, ক্লিপসটা হচ্ছে আমরা যে ধরনের পোস্টগুলো করি ভিডিও, সেই ভিডিওর থেকে কোন ক্লিপসটুকু বেশি মানুষ পছন্দ করছে। মানে আছে না, আমরা কোনো একটা ভিডিও দেখতে দেখতে টান দিই, আবার কোন একটা হুক পয়েন্ট আছে, পাঁচ লাইন আছে, সেখান থেকে আবার টান দিয়ে আবার বাকিটা আবার শুনি। তো এটা রিপিটেড পয়েন্ট, ক্লিপস। তো এই রিপিটেড ক্লিপস কতজন মানুষ দেখছে এবং কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত দেখছে, সেটাকে যদি আমি জাজ করতে চাই, সেটা আমি এখানে এসে দেখতে পাবো। আমার পেজের কন্টেন্টে কোন ভিডিওর থেকে সব থেকে বেশি, কোন সেকেন্ড থেকে কোন সেকেন্ড ক্লিপসটা বেশি মানুষ দেখছে, এবং সেটা হাইলাইট পয়েন্টে আছে। তো সেটাকে যদি আমার আইডেন্টিফাই করতে হয়, সেই অনুযায়ী আমাকে এই ক্লিপস থেকে এসে দেখে ঠিক ওই পয়েন্টটুকু যদি কেটে আমি আবার দিই, বা ওই পয়েন্টটুকুর ভাইবসটা নিয়ে যদি আমি আরেকটা কন্টেন্ট তৈরি করি, তাহলে আমার সেটাকে আমার রিচ হওয়ার চান্সেস বেড়ে যাবে। এবার প্লে লিস্ট, যদি আমি চাই একটা একটা টপিক আলাদা আলাদা করে করে আমি আমার প্লে লিস্ট তৈরি করতে, সেই প্লে লিস্ট আমি আকারে এখানে তৈরি করে আমি কন্টেন্ট আপলোড করতে পারবো। তারপরে সিরিজ দরকার নাই এখানে, যদি ওই যে টিভি চ্যানেল যারা করে তাদের জন্য এই সিরিজটা দরকার হয়। আর ভিডিও ক্যান ক্রস পোস্ট হচ্ছে আমি একই টাইমে আমার পেজে এবং আরেকটা পেজে সেম ভাবে পোস্ট করতে চাচ্ছি। আমার পেজ এবং আরেকটা পেজ একই টাইমে একই সময় সেম ভাবে আমি পোস্ট করতে চাচ্ছি, সেটার জন্য কি হয়, ক্রস পোস্ট। এইখান থেকে এসে পোস্ট করতে হয়। তো ক্রস পোস্টটা আসলে আমাদের প্রয়োজন হয় না, কারণ সিমিলার টাইপের পেজ, সিমিলার টাইপের পোস্ট যদি একইভাবে করা হয়, তাহলে এটা থেকে পেজের রিচ ডাউন হয়। কোন পেজটা আসলে অরিজিনাল আর কোনটা অরিজিনাল না, ফেসবুক এটা ডিটেক্ট করতে পারে না। এটা করে কারা, ইনফ্লুয়েন্সাররা। আমাদের পেজে কিছুদিন আগে সখী ইনফ্লুয়েন্সারের একটা কন্টেন্ট আমাদের পেজে ট্যাগ করা হয়েছে, দেখছেন কিনা ক্রস পোস্ট, আমি দেখাই পোস্টটা। হুম হুম শুধু সখীটা, শুধু সখীটা। আচ্ছা, নেট তো চলে গেছে। ফেসবুকে মার্কেট প্লেস দেখছি না, মার্কেট প্লেস দেখছেন ফেসবুকে?
ফেসবুকে যান, নেট থাকলে ফেসবুকে যান। এই এই আইকনটা দেখছেন সবাই? এই যে উপরে আইকনটা, এই যে ভিডিওর পাশে ঘর মতন, এখানে কিন্তু পোস্ট করে সেল করা যায়। গেছিলেন এখানে কখনো এই মার্কেট প্লেস অপশনটাতে? তাহলে এই মার্কেট প্লেস অপশনে এখানে এসে কিন্তু আপনি যে কোনো একটা প্রোডাক্টের মতন, একদম ওয়েবসাইটের মতন, প্রোডাক্টের ছবি, নাম, প্রাইস, ডিটেলস, কত পিস আছে, সব কিছু দিয়ে কিন্তু আপনি এখানেও সেল করতে পারবেন। এই জাস্ট এই যে সেল, উপরে সেল লেখা আছে, সেলে ক্লিক করলে কি আইটেম সেল আছে, ভ্যাকেন্সি সেল আছে, নিজের মতন করে এখানে ইয়ে করতে পারবেন। এখন কি হাউস রেন্টও আছে, যদি হাউস রেন্টের কোনো সেল পোস্ট করতে চান সেটাও করতে পারবেন। আইটেমে ক্লিক করলে এখানে প্রথমে ছবি, তারপর প্রাইস, তারপর প্রোডাক্টের নাম, ক্যাটাগরি, তারপরে হচ্ছে কন্ডিশন, কোন কন্ডিশন মানে পুরাতন, নতুন নাকি হচ্ছে রিকন্ডিশন, সব কিছু আছে এখানে। দিয়ে পুরো সব কিছু দিয়ে আপনি এখানে পোস্ট করে দিলে এটা প্রায় 17 মিনিট না 20 মিনিটের মতন রিভিউতে থাকে। যদি সব কিছু ঠিক থাকে, ক্যাপশন সব ঠিক থাকে, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দেয়। ঠিক এইভাবে শো করবে। যে কোনো একটা পোস্টে ক্লিক করেন, দেখেন এখানে উপরে ছবি, সবগুলো ছবি টবি দেওয়া আছে, এরপরে কি প্রাইস লেখা আছে এবং প্রোডাক্টের নাম লেখা আছে। এবার আপনি ডিরেক্টলি এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করলে সেই পার্সনের কাছে যে পোস্ট করছে তার কাছে মেসেজ দিতে পারবেন। তো এই মার্কেট প্লেসে যদি আপনি অ্যাকাউন্ট করে কাজ করতে চান, সেটা হচ্ছে এই যে ক্রিয়েটর মার্কেট প্লেস। এই ক্রিয়েটর মার্কেট প্লেস থেকে আপনাকে মার্কেট প্লেস ক্রিয়েট করতে হবে। এখান থেকে এসে মার্কেট প্লেস ক্রিয়েট করে আপনার সেই পোস্ট বা আপনি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে ভালো একটা রেসপন্স আসে। আপনার বিক্রয়.com যেমন ঠিক ওরকম এখান থেকে ভালো একটা রেসপন্স আসে। এখান থেকে আপনার প্রোডাক্ট নিয়ে কি কাজ করতে পারেন। এরপর হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে ওই যে বললাম, কন্টেন্ট অ্যানালাইসিস করার জন্য আমার পেজের হেলথ কি অবস্থায় আছে, আমি যে লাস্ট 1 মাস কাজ করলাম সেই 1 মাসের কি অবস্থা, আমার পেজের অ্যাক্টিভিটিস কি, পেজ গ্রোথ কেমন আছে, ভিউ কেমন হয়েছে, ফলোয়ার কেমন হয়েছে, ভিজিটর কেমন, এই প্রত্যেকটা জিনিস এখানে অ্যানালাইটিক্সের রিপোর্টটা আমরা এখানে দেখতে পাবো। এরপর আর কি প্ল্যানে আসলে আমি এখন পর্যন্ত যেগুলো পাবলিশ করব আগামীতে, সে পাবলিশ করার পোস্টগুলো আমি কি অ্যাডে দিতে চাচ্ছি নাকি চাচ্ছি না, পাবলিশ করা পোস্টগুলোকে আমি অ্যাডে দিতে চাচ্ছি কি চাচ্ছি না। যদি অ্যাডে দিতে চাই তাহলে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে কত ডলারের অ্যাড দিতে যাচ্ছি, কতদিন দিতে যাচ্ছি, আমি এখানে অ্যাডও স্কেজুল করে রাখতে পারবো ওই পোস্টটা। এরপরে কি পাবলিশ অন ফেসবুক পোস্ট, ওই সেম জিনিসটা মানে ফেসবুক পোস্ট আমরা কন্টেন্ট থেকে যেটা পাবলিশ করছিলাম বা প্ল্যানার থেকে যেটা পাবলিশ করছিলাম, ওই সেম জিনিসটা আবার এখানে তুলে ধরা হয়েছে। এখানে ডিফারেন্ট কোনো কিছু নাই। রেজাল্টে যদি আসে, ওই উপরে যে অ্যানালাইটিক্সের রিপোর্ট, ওই রিপোর্টের সেম জিনিসটাই আবার এখানে রেজাল্ট হিসেবে সামনে শো করাইছে। মানে এক্সট্রা অপশন এগুলা, বাট ওই সেম জিনিসটাই, সিমিলার জিনিসটাই একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়েছে। এরপর এখানে যদি আসি অডিয়েন্সটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আমার পেজের অ্যাক্টিভিটিস করার পরে আমার পেজে আসলে কোন জায়গা থেকে সব থেকে বেশি অডিয়েন্স আসতেছে। এখানে যেহেতু পেজটা নতুন এই জন্য আসতেছে না, আমি পেজটা সুইচ করি। এখানে টোটাল লাইফ টাইম 8,691 অডিয়েন্স ফিক্সড। এখন কোন টাইপের অডিয়েন্স আমার বেশি আছে, কোন এইজের, 18 থেকে 24, এটা হচ্ছে ম্যান, এটা হচ্ছে ওমেন। ম্যানের সংখ্যা বেশি 18 থেকে 24, 25 থেকে 34 হচ্ছে পুরুষ মানুষ বেশি, মেয়েরা আছে। এরপর 35 থেকে 44 কম, আর 45 মোটামুটি আছে, খুব বেশি এটা নাই। তাহলে আমার পেজের কোন ধরনের অডিয়েন্স বেশি আসতেছে আর আমার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্টের অডিয়েন্সের সাথে মিলছে কিনা সেটা আমি কিন্তু এখান থেকে চেক করতে পারতেছি। কোন এরিয়া থেকে আমাদের পেজটা ভিজিট করতেছে, কোন জায়গা থেকে বেশি ভিজিট করতেছে, কোন জায়গা থেকে কম ভিজিট করতেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখেন ডিটেলে আছে। ইনসাইটস, এটা বলে অডিয়েন্স ইনসাইটস। ঢাকা আছে, ব্রাহ্মণবাড়িয়া আছে, চিটাগাং আছে, নরসিংদী আছে, রাজশাহী আছে, তারপর আশুগঞ্জ আছে, তারপরে গোকর্ণ রোড আছে, তারপরে আখাউড়া আছে, খুলনা আছে, রাজশাহী আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে কি আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোন জায়গা থেকে আমার সব থেকে ম্যাক্সিমাম অডিয়েন্স কোন জায়গায়। আমার ঢাকার অডিয়েন্স সব থেকে বেশি, তারপরে ব্রাহ্মণবাড়িয়ার অডিয়েন্স। আবার রাশিয়ার কিছু আছে যেটা আমার প্রয়োজন না, আবার সৌদি আরবের কিছু আছে, রিয়াদ। তারপরে বাংলাদেশ আর সৌদি আরবের সব থেকে বেশি। তারপরে হচ্ছে সৌদি আরব, আরব আমিরাত থেকে কিছু আছে, কুয়েত থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, ইতালি থেকে আছে, জাপান থেকে মোটামুটি 5% মানুষ ভিজিট করে, ইউনাইটেড কিংডম থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে, ওমান থেকে আছে। আমাদের পেজটা কারা কোন দেশ থেকে ভিজিট করতেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে লিডস অপশন থেকে কি পাই, লিডস এর কথা মনে আছে? লিডস ডেফিনেশন দিছিলাম, লিডস মানে কি?
লিডসের ডেফিনেশন দিছিলাম খুব ভালো করে, বলেন তো লিডস মানে কি? আসলে এই অডিয়েন্সটা আমার জন্য ওয়ার্ম অডিয়েন্স, এই কাস্টমারের কাছে আমার অ্যাডটা দিলে আমার প্রোডাক্টটা সেল হইতে পারে। তো এটা অ্যানালাইসিস করতে গেলেই প্রত্যেকটা ম্যাট্রিক্স, প্রত্যেকটা রিপোর্ট তখন প্রয়োজন হয়। যেহেতু আমার এখন মোটামুটি আমার এখন কোনো অ্যানালাইসিস নাই, আমার 3 মাস এক চলতেছে, মিনিমাম 6 মাস 7 মাস গেলে আস্তে আস্তে ওই অ্যাডের অ্যানালাইসিস রিপোর্টগুলো পাওয়া যায়। মিনিমাম 500 700 1000 $2000 বার্ন করার পরে একটা রিপোর্ট ফেসবুক থেকে জেনারেট করে অটোমেটিক। এরপরে এখানে যেগুলো আছে এগুলো আসলে আমাদের কোনো কাজেরই না, শুধু শুধু কিছু ওভারভিউ, আগেও যা দেখছি এখানেও তাই দেখাবে, সেম জিনিসটা, এই যে ওভারভিউ, সেম জিনিসটা আবার দেখাবে। তো এগুলো আসলে আমাদের খুব কাজের কোনো কিছু না। মেইন কন্টেন্টের কতগুলো ভিউ হয়েছে, কতগুলো রিচ হয়েছে, সেম জিনিসটা আমরা কন্টেন্টেও দেখতে পাচ্ছি। তাহলে এখানে এসে আমাদের স্পেসিফিক দেখার কোনো প্রয়োজন নাই। ইনবক্সে আমাদের মেসেজ থাকবে, কমেন্ট থাকবে, ইনস্টাগ্রামের কমেন্ট থাকবে, ইনস্টাগ্রামের মেসেজ থাকবে, হোয়াটসঅ্যাপের মেসেজ থাকবে। এখান থেকে আমরা এগুলো কি দেখতে পারবো। এখানে যেমন এসে আমরা কমেন্টে 1 উঠে আছে, দেখি কমেন্টে কি কমেন্ট আসছে। এই যে এই পোস্টে একটা কমেন্ট আসছে, কি কমেন্ট আসছে? আমার নিজের কমেন্টে, অথবা এই যে একজন কমেন্ট করছে, আমি লাইক দিয়ে দিলাম, শেষ। তাহলে আমি মেসেজ কমেন্টগুলো যদি আমি এখান থেকে দেখি, এটা যদি ফোন থেকে মেনটেন করতে হয় তাহলে বিজনেস সুইটস বলে ট্যাব আছে, বিজনেস সুইটস, এইটা দিয়ে কাজ করতে হয়। আর পিসি থেকে যদি করি তাহলে মেটা বিজনেস সুইটসে আসার পরে ইনবক্সে আসার পরে এই যে মেসেজ কমেন্ট, এখান থেকে যদি আমি অ্যাক্টিভিটিসগুলো যদি করি তাহলে কি আমার পেজের পারফরমেন্স রেসপন্স টাইম ঠিক থাকবে, এবং মেটার কাছে একটা ডেটা যাবে যে আসলে আমি কি ধরনের টাইপের মানুষ খুঁজছি, তাদের সাথে কি ধরনের কনভারসেশন করতেছি, সেখান থেকে কি ধরনের কাস্টমারকে আমি গ্রাফ করতে পারতেছি। যেমন ইনি লাভ রেট দিছে, এখন এটা আমার আসলে পজিটিভ কাস্টমার নাকি আসলে নেগেটিভ কাস্টমার? আমি তো পজিটিভ নেগেটিভ কিছু বুঝতে পারবো না, কারণ উনি লাভ রেট দিছে। এখন ম্যাক্সিমাম অ্যাডে দেখেন আলহামদুলিল্লাহ বা গুড জব, গ্রেট, কেউ কিন্তু আর আগের মতন পোস্টে যে প্রাইস জিজ্ঞেস করে না, দেখছেন? ইনফরমেশন জানতে যাচ্ছে, প্রাইস জানতে যাচ্ছে, বা বলতে যাচ্ছে যে এটা আসলে বিস্তারিত বলুন, ডিটেলস বলুন, এইটা হচ্ছে পজিটিভ কমেন্ট। যখন এইটার রেসপন্সে আমি যখন এখানে দেখেন আমি অক্টোবরের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছি, এটা হচ্ছে আমার কোয়েরি, কাস্টমার পজিটিভ কোয়েরি। এখন আমি এনাকে লাইক দিয়ে যদি আমি এখানে একটা সুন্দর একটা রিপ্লাই দিয়ে দিই, আমি এই রিপ্লাইটা এখানে দিয়ে দিলাম, আমি ওনাকে পুরো ডিটেলস এখানে বলে দিচ্ছি। তো এই রিপ্লাইটা দেওয়ার ফলে কি হলো, ফেসবুক আমার জানতে পারলো যে একজন কাস্টমার কোয়েরি করছে, সে ডিটেলস জানতে চাইছে, এবং আমি তাকে অ্যান্সারটা করছি কতক্ষণের ভিতরে? উনি 1 ঘন্টা আগে কমেন্ট করছে, আর আমি 1 ঘন্টা পরে রিপ্লাই করছি, 1 মিনিট আগে। তাহলে 1 ঘন্টার ডিফারেন্স, তার মানে আমার অ্যাক্টিভিটি স্লো, এটা ফেসবুক ডিটেক্ট করবে যে তোমার রেসপন্স টাইম কম, তখন পেজের ইমপ্রেশন ডাউন হবে। এই ডাউনটা হওয়ার ফলে তখন কি করবো, আমি আবার অ্যাক্টিভ হয়ে যাবো, অ্যাক্টিভ হওয়ার পর ফেসবুক আবার আস্তে 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 পেজটা গ্রো করাবে। আমার রেসপন্স টাইম যত স্লো হবে, কমেন্ট মেসেজ এগুলোর রিপ্লাই দিতে হয় ইনস্ট্যান্ট রিপ্লাই দিলে পেজের রেসপন্স টাইম বেড়ে যায়, গ্রোথ টাইমটা বেড়ে যায়। তো এটা গেল মেসেজ কমেন্টের সেকশন। এরপরে লিড সেন্টার যেটা বললাম, যে যে লিডসগুলো আমাদের আসবে সেই লিড সেন্টার থেকে আমি লিডগুলো দেখতে পারবো। আমাদের এখন পর্যন্ত যারা লিড ফর্ম ফিল আপ করছে, দেন প্রত্যেকের নাম সবকিছু আছে এখানে। আমি সাপোজ এই লিডটাতে যদি ঢুকি, তার নাম এটা, তার মোবাইল নাম্বার এটা, জাপানি ভাষা শিখতে চান? ইয়েস, শিখতে চায়। আপনার হোয়াটসঅ্যাপ ইমো মোবাইল নাম্বারটা দিছে। এবার বিস্তারিত জানার জন্য আপনি আমাদের অফিসে আসতে পারবেন কিনা, অনলাইনে ক্লাস করতে চাই, এটার অ্যান্সার দিছে অনলাইনে ক্লাস করতে চাই। আচ্ছা, উনি অফিসে আসবেন না, বর্তমান ঠিকানা কোথায়? ঢাকায়। ওনার নাম, ওনার মোবাইল নাম্বার, ওনার সিটি দিয়ে দিছে। তাহলে এই যে জিনিসটা আমি কোথা থেকে পাচ্ছি? লিড সেন্টার থেকে। আমি যে লিড ফর্ম দিয়ে অ্যাডটা দিলাম, সেখান থেকে যে লিডটা জেনারেট হয়েছে সেটা কোথা থেকে আসছে? লিড সেন্টার থেকে। এরপরে মনিটাইজেশন হচ্ছে আমাদের পেজ যদি মনিটাইজেশন পেয়ে যায়, সেই মনিটাইজেশন টুল অ্যাক্টিভ করার জন্য আমাদের এখানে আসতে হবে। তো মিনিমাম কি কি করা লাগে, একটা ফেসবুক পেজকে যদি মনিটাইজেশন পাওয়াইতে হয় তাহলে কি কি করতে হয় জানেন? কি কি রুলস আছে? 10,000 লাইক ফলোয়ার দরকার, 40,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার। ইউটিউবে হচ্ছে 1,000 সাবস্ক্রাইবার
আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। আর ফেসবুকে হচ্ছে 40,000 ঘন্টা ওয়াচ টাইম আর 10,000 লাইক। এটা হচ্ছে ফেসবুকের। তো এটা যদি হয় তাহলে ফেসবুকে মনিটাইজেশন অন হয়ে যাবে। প্রথম মনিটাইজেশন অন হবে হচ্ছে রিলসে, স্টার সেন্ডার। ওনারা যে শুনছি না স্টার সেন্ডার, বাইরে থেকে স্টার সেন্ড করে, স্টার সেন্ডারটা প্রথম অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে তখন আমাকে স্টার এলিজিবল করে দিলে যদি কেউ স্টার পাঠায় আমাকে, সেই স্টারটা আমি ব্যাংকে উইথড্র দিতে পারবো। একটা স্টার প্রায় 23 টাকা 25 টাকা করে। অনেক আছে না 500 700 1000 সেন্ডার সেন্ড করে স্টার। দেখছেন না অনেক ভিডিওতে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বলে যে আমি আজকে 5000 স্টার সেন্ড করছি, অমুকের কাছে আজকে 2000 স্টার সেন্ড করছি। তো এই যে স্টার সেন্ড করছে কমেন্টে দিছে, জাস্ট কমেন্টে শো করে ওইটা ফেসবুকের অ্যাকাউন্টে জমা হয়। তো পার স্টার হচ্ছে 23 টাকা করে বাংলাদেশ টাকা। তাহলে 23 টাকা করে একটা স্টার হলে 5000 10,000 যদি স্টার সেন্ড করে তাহলে কত টাকা হিসেব করুন তো? একজনের কন্টেন্টে আসে, ওই টাকাটাকে ব্যাংকে উইথড্র দেওয়া যায়। এই হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে কি ওই নিজেদের কি প্রায়োরিটি তৈরি করার জন্য। ইনফ্লুয়েন্সাররা নিজেদের প্রায়োরিটি, আমার কন্টেন্টটা বেশি মানুষ শেয়ার করুক তাহলে আমি স্টার দিব তাকে। এখন কয়েকজন মানুষকে স্টার দেয়, যখন একটা ভাইটাল পর্যায়ে পৌঁছে যায় তখন আর দেয় না। ঠিক আছে, তো স্টার ওই স্টারগুলো, তো ওই স্টারগুলো মোটামুটি কি আবার কি ব্যাংকে উইথড্র দেওয়া যায়। তো সেটার জন্য স্টার সেন্ডারটাকে কি এলিজিবল থাকা লাগে। এই যে স্টার, এটা কি অ্যাক্টিভ থাকা লাগে। এটা যখন আসছে আমাদের কাছে আমরা অ্যাক্টিভ করে দিছি। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এখন আমাদের কেউ আসলে স্টার সেন্ড করে না, আমরা তো আসলে লাইভে যাই না, আমরা তো ওইভাবে কন্টেন্ট তৈরি করি না, এই জন্য কেউ স্টার সেন্ড করে না, এই জন্য দেখেন জিরো। এখানে যদি আসতো তাহলে আমরা এটা কি ব্যাংকে উইথড্র দিতে পারতাম। এরপরে ব্র্যান্ড কন্টেন্ট। ব্র্যান্ড কন্টেন্ট হচ্ছে আমরা যেই টাইপের কন্টেন্টগুলো তৈরি করি, একদম বেসিক, যদি ক্যামেরা ফেস সামনে এনে ডাইরেক্টলি যদি ভিডিওটা ছেড়ে দেই, পোস্ট করে দেই, সেটা হচ্ছে বেসিক কন্টেন্ট। আর ব্র্যান্ড কন্টেন্ট হচ্ছে সেটা বিভিন্ন রকমের এডিটিং থাকে, বিভিন্ন ধরনের ফুটেজ থাকে, এক্সট্রা কিছু এফোর্ট থাকে ভিডিওতে, বিভিন্ন লোকেশন শিফট হয়, ভ্লগ, এই টাইপের কন্টেন্টগুলো ব্র্যান্ড কন্টেন্ট বলা হয়। আমাদের এবার বিজনেসের টাইপের যে কন্টেন্টগুলো, আমরা যে কন্টেন্টগুলো এডিট করে পোস্ট করি, এইটাকে বলা হয় ব্র্যান্ড কন্টেন্ট। তো এই ব্র্যান্ড কন্টেন্টটাকে যদি আমরা ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে যদি অটোমেটিক ফেসবুকে পোস্ট করলে ইনস্টাগ্রামে অটোমেটিক পোস্ট হবে। যদি এটা চাই তাহলে আমাদেরকে এই কানেক্ট করতে হবে ইনস্টাগ্রামটা। ইনস্টাগ্রাম কানেক্ট করে দিলে আমি ফেসবুকে যেটা পোস্ট করবো অটোমেটিক ইনস্টাগ্রামে পোস্ট হয়ে যাবে একই টাইম, আমার আলাদা করে পোস্ট করতে হবে না। এরপরে মনিটাইজেশন সেটআপ। মনিটাইজেশন সেটআপ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটাকে বলা হয়, যেটা ভিউজের উপরে টাকা আসে। তো এইটা ওই যে 10,000 ফলোয়ার এবং 40,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশনের টুলটা সেটআপ অপশন আসবে। তার আগে আসবে কি লার্ন মোর বা ডিটেলস এরকম আসবে। তো সেটআপ অপশনে ক্লিক করার পরে তখনই যে কি করবে, যে কোনো ভিডিও পোস্ট করার পরে সেই ভিডিওতে যেটাই ভিউজ আসবে সেই ভিউজের উপরে একটা অ্যামাউন্ট ফেসবুক দিবে। এখন এটা আগে এটা ফিক্স ছিল, এখন ফিক্স নাই। এখন 2 মিলিয়ন 3 মিলিয়ন ভিউজে $2 $3 $4 করে দেয় সর্বোচ্চ। আগে 1 মিলিয়ন ভিউজ হলে মোটামুটি $50 $60 $100 চলে আসতো। এখন 1 মিলিয়ন ভিউজে $1 দেয় না। প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। তো এটা গেল। আর এই টোটাল অ্যাক্টিভিটিসটার পেমেন্ট আমরা যে উইথড্র দিব সেটা কোথায় উইথড্র দিব? এই পেমেন্টসে এসে এখানে এসে এই যে $78.14 আমাদের জমা হয়েছে আমাদের কন্টেন্ট থেকে, আমাদের যতগুলো ভিডিও ভিউজ হয়েছে সেখান থেকে $78.14 জমা হয়েছে। এইটাকে আমরা যদি উইথড্র করতে চাই, এটা মিনিমাম প্রথম স্টেজে তুলতে গেলে $500 লাগে, সেকেন্ড স্টেজে $100 করে উইথড্র দেওয়া যায়। প্রথম স্টেজে $500 হলে আমি উইথড্র দিতে পারবো, তারপরের স্টেজ থেকে যতবার হবে 100 হইলেই আমি মোটামুটি উইথড্র দিতে পারবো। তো এই 78 হয়েছে, মোটামুটি এটা 500 হলে এটাকে উইথড্র দিয়ে আমরা কি ব্যাংকে ট্রান্সফার করতে পারবো। কোন ব্যাংকে? এই যে ট্রানজাকশন, কোন ব্যাংকে নিতে চাচ্ছি সেই ব্যাংকের পে আউট অপশনটা থেকে অ্যাড করে দিয়ে সেখানে কি কানেক্ট করে দিলেই অটোমেটিক ওই টাইমের ভিতরে ব্যাংকে শিফট হয়ে যাবে। একটা নোটিফিকেশন আসবে যে আপনার অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করা হয়েছে, তখন যে আপনি ব্যাংকের থেকে উইথড্র দিতে পারবেন। আর ট্যাক্স ইনফরমেশন যে একটা টিন সার্টিফিকেট লাগে, অনলাইন টিন সার্টিফিকেট। আর এই টিন সার্টিফিকেট একবার যদি করা হয়, এটা মাথায় রাখতে হবে যে টিন সার্টিফিকেট পড়ছি মানে আমার প্রতি বছর একটা ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে প্রতি বছর। এটা জিরো রিটার্ন দেওয়া যায়, উকিল সাথে কথা বলে জিরো রিটার্ন দেওয়া যায়। হয়তো 25-26 টাকা খরচ হয়, উকিলকে দিতে হয়, দিলে জিরো রিটার্ন জমা দিয়ে দেয়। তো জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য ওই উকিলদের সাথে যোগাযোগ করতে হবে, কিন্তু রিটার্ন আপনাকে জমা দিতে হবে। যদি পরপর 2 বছর বা 3 বছর রিটার্ন জমা না দেওয়া হয় তাহলে একদম হাজত মাস্ট। 6 মাসের হাজত একদম মাস্ট। তো টিন করলে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাকে অবশ্যই প্রতি বছর এই টাইমেই, যে টাইমে টিনটা করছি সেই ঠিক ওই টাইমে প্রতি বছর আগামী বছরে ওই টাইমে আমাকে টিনের রিটার্ন জমা দিতে হবে, ইনকাম ট্যাক্স রিটার্ন যেটা বলা হয়।
আমি টিন করছি কেন, টিন করে কেন মানুষ, যখন জব করে 50,000 টাকার উপর স্যালারি হয় তখন এই টিন সার্টিফিকেট ব্যাংকে জমা দিতে হয়। তো 50,000 টাকার উপর স্যালারি যখন হয় তখন এই টিন সার্টিফিকেট জমা দেওয়ার ফলে কি হয়, ব্যাংকের থেকে ওটা অটোমেটিকলি রিটার্ন যাইতে থাকে। সাপোজ আপনার এখন জব নাই, এখন হয়তো আপনি 50,000 টাকা স্যালারি কাজ করতেছেন, আপনি 20,000 30,000 টাকা স্যালারি কাজ করতেছেন, এখন আপনার তো টিন তো ওটা রানিং আছে, আপনাকে তো ইনকাম ট্যাক্স ওই 50,000 টাকারই দিতে হবে। তো ওইটার সময় কি করে আমরা কি করি, জিরো রিটার্ন দিয়ে দিই, 3-4 হাজার 5,000 টাকা উকিলকে দিয়ে জিরো রিটার্ন জমা দিয়ে দিই, যে আমার যেই পরিমাণ ঋণ আমার সেই পরিমাণ ইনকাম, ইনকাম যেরকম আছে তার দ্বিগুণ পরিমাণে ঋণ আছে, আমার অ্যাসেটস নাই, এগুলো দেখাই দিতে হয়, দেখাই দিলে জিরো রিটার্ন জমা দিতে হবে। তো এই মানে ডুপ্লিকেট সব জায়গায় তো আছে, ঝামেলা সব জায়গায় আছে, ঠিক আছে। তো এই জিরো রিটার্ন জমা দিতে হবে, জিরো রিটার্ন জমা কিন্তু মাস্ট রিটার্ন জমা দিতে হবে, রিটার্ন জমা না দিলে কিন্তু ওই যে 3 বছর বা 2 বছরের রিটার্ন জমা না দিলে 6 মাসের জেল, একদম মাস্ট। আচ্ছা, এরপরে সাপোর্ট সিস্টেম থেকে যদি কোনো কিছু জানতে চাই, এটা পরবর্তী আমরা জানবো, কোনো প্রবলেম ফেস হলে সেটা আমরা এখান থেকে সাপোর্ট থেকে নক করতে পারবো। আর এটা সেটিংস হচ্ছে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করছি, এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করা, তারপরে W8 ফর সার্ভিস ইনফরমেশন এখানে জমা দিতে হয়। এটা হচ্ছে ইউএস এর একটা ইনফরমেশন, মানে ফেসবুক তো ইউএস এর, তো ইউএস এর একটা W8 ফর্ম আছে, এটা ফেসবুকে বা অনলাইনে পাওয়া যায়। এটাকে কানেক্ট করে দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দিলেই এই W8 ফর্ম অ্যাপ্রুভ ভেরিফাই করে দিতে হয়। ভেরিফাই না করলে এই টাকা কখনোই আপনার অ্যাকাউন্টে আসবে না, মানে মেয়েটা কখন আপনাকে টাকা দেবে, মেয়েটা নিজে উইথড্র দিয়ে চলে যাবে, আপনাকে দিবে না। তো এই W8 ফর্মটা হচ্ছে কি ফেসবুকের অথরাইজেশন, যে হ্যাঁ আপনি ডলার ইনকাম করলে আপনি আমাদের কাছ থেকে ডলারটা অটোমেটিকলি আপনার ব্যাংক অ্যাকাউন্টে শিফট করতে পারবেন। হুম স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছিলাম, তো আমার যে ফোনটা ঠিক ছিল। মেটা বিজনেসের ওভারভিউ, এন্ড এই জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা আচ্ছা, এরপরে কি আমরা হেল্পে যদি যাই, গো টু বিজনেস ম্যানেজার, আমাদের বিজনেস ম্যানেজারের যে কাজগুলো সেটা আমরা আমরা এখান থেকে মেনটেন করতে পারি। বিজনেস ম্যানেজারের কাজ কি বলতে পারবেন? বিজনেস ম্যানেজারের কাজ কি? বিজনেস ম্যানেজারের কাজ হচ্ছে একটা সোশ্যাল পেজকে একটা বিজনেসে কনভার্ট করা এবং তার সকল অ্যাক্টিভিটিসকে মনিটর করা, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের কাজ। সাপোজ আপনি এই কোম্পানির ম্যানেজার, তাহলে আপনার কাজ কি? এই বিজনেসের পুরো তদারকি করা। তাহলে বিজনেস ম্যানেজার, ফেসবুকের বিজনেস ম্যানেজারের কাজ হতো তাই, পুরো বিজনেসটাকে মেনটেন করা, সোশ্যাল যে অ্যাক্টিভিটিস, ওখানে তো বিজনেস করতে গেলে অনলাইনে সোশ্যাল পেজের মাধ্যমে করতে হবে, তো সোশ্যাল অ্যাক্টিভিটিসের সকল ইনফরমেশনটাকে কি তদারকি করা এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে অ্যাডস সব কিছু একটা পর্যালোচনা করা, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের কাজ। আচ্ছা, এরপরে বিজনেস ম্যানেজার আসার পরে বিজনেস ইনফোতে আমাদের প্রথমে কি করতে হয়, কোম্পানির নাম অনুযায়ী বিজনেসের নাম দিতে হয়। এরপরে কি পেজটাকে কানেক্ট করতে হয় কোথা থেকে, এই যে এডিট অপশন থেকে, এখানে প্রোফাইল পিকচার, এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনি প্রোফাইল পিকচার দিতে পারবেন, বিজনেস ম্যানেজারের নাম দিতে পারবেন, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে পেস্ট করে দিলেই এই পেজটা এইভাবে কানেক্ট হয়ে যাবে, মানে কোন পেজের অথরাইজেশনে এই বিজনেস ম্যানেজার আছে। এখন এটা হচ্ছে মাদার পেজ, এই যে প্রাইমারি পেজ লেখা আছে এটা হচ্ছে মাদার পেজ। এরপরে সিস্টার কনসার্ন যে পেজগুলো থাকবে, আরো মাল্টিপল পেজ আমি এই বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড করতে পারবো, মাল্টিপল পেজ, বাট মেইন মাদার পেজ কোনটা সেটা আমাকে এখানে কানেক্ট করতে হবে এডিট থেকে। এরপরে কি ডিটেলস, বিজনেস ডিটেলসগুলো দিতে হবে। বিজনেস ডিটেলস কি, বিজনেসের ট্রেড লাইসেন্স, আমি যে বিজনেসটা করবো সেই বিজনেসের অনলাইন ভার্চুয়াল ট্রেড লাইসেন্স পাওয়া যায়, এই ট্রেড লাইসেন্স সবাইকে করতে হবে। এটা অনলাইন বিজনেস উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স হয়তো সম্ভবত খুব বেশি না, 4,500 থেকে 5,000 টাকা, পৌরসভায় গেলে দিয়ে দিবে। এটাকে অ্যাপ্লাই করে সেই ট্রেড লাইসেন্সের ইনফরমেশন অনুযায়ী সেটা একটা পিডিএফ ফাইল করতে হবে। এই ইনফরমেশনগুলো কি এখানে এডিট করে, আচ্ছা এখানে তো অলরেডি আমাদের দেয়া আছে এই জন্য আমাদের এডিট করতে দিবে না। এডিট অপশনে ক্লিক করলে এই যে নাম, আমার অ্যাড্রেস, ঠিক ওই ট্রেড লাইসেন্সে যা যা যেভাবে দেওয়া আছে যেভাবে লেখা আছে ওইভাবে দিতে হবে, একটু এদিক সেদিক হলে হবে না, কারণ ওই পিডিএফ ফাইলটাকে আমাকে আবার এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে ওরা চেক করবে, চেক করার পরে এই যে ব্লু ভেরিফাইড টিক এটাকে দিবে, এই ভেরিফিকেশনটা আমাদেরকে দিয়ে দিবে, আদারওয়াইজ আমাদের ভেরিফাইড হবে না। আর বিজনেস ম্যানেজার ভেরিফাইড না হলে যে কোনো সময় রেস্ট্রিক্টেড করে দিতে পারে, ব্লক করে দিতে পারে, যে কেউ হ্যাক করতে পারে। এই জন্য আমাকে ফেসবুকের কাছ থেকে ভেরিফাই করে নিতে হবে যে হ্যাঁ আমি এইটার ওনার এবং অথরাইজ সেকশন আমি ছাড়া অন্য কেউ পাবে না।
এই ভেরিফিকেশনটা অবশ্যই করতে হবে। অনেক সময় অ্যাড আসে দেখবেন যে আপনি কি মেটা বিজনেস আপনার বিজনেস ম্যানেজারকে ভেরিফাই করতে চান, এইটা হচ্ছে এই ভেরিফিকেশন ট্রেড লাইসেন্স দিয়ে ভেরিফাই করতে হয়। তো ওরা কেন কি একটা বিন সার্টিফিকেট একটা ট্রেড লাইসেন্স দিয়ে মাল্টিপল পেজটাকে ভেরিফাই করে, ওদের কাছ থেকে ভেরিফাই করা লস। একটা ট্রেড লাইসেন্সের আন্ডারে বিভিন্ন এরিয়ার বিজনেস পেজ হয়, ফেসবুক এখন ডিটেক্ট করতেছে না, যখন ডিটেক্ট করবে তখন সবগুলো পেজ তো ডিঅ্যাক্টিভ করে দেবে, কারণ একটা বিজনেস পেজের আন্ডারে মাল্টিপল পেজ, এই জন্য যে কোনো মধ্যে ডিটেক্ট করতে হবে। এই জন্য ওখান থেকে না করে অবশ্যই 3-4 হাজার টাকা খরচ করে ট্রেড লাইসেন্স করে বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে নেওয়া। এরপরে ডেটা শেয়ারিং কি বলতেছে যে আমার এই বিজনেস ম্যানেজারের যত ডেটা আছে বা যে অ্যাক্টিভিটিসগুলো হবে এটা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি কিনা, এটা কেউই চায় না। আমার বিজনেসের ডেটা আমি কখনোই কারোর সাথে শেয়ার করবো না, এই জন্য এটা সবসময় অফ থাকবে। আর এখানে সকল মোটামুটি আমাদের হিস্ট্রিগুলো এখানে দেখাবে। এখানে দেখেন 5টা অ্যাড অ্যাকাউন্ট। প্রথম যখন আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করি তখন কয়টা অ্যাড অ্যাকাউন্ট থাকে? একটা। প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এরপরে 2 থেকে 3 দিন পরে আমাদের সকল অ্যাক্টিভিটিস আমরা ইনফরমেশন দেওয়ার পরে ওইটা ইনক্রিজ করে আরো 2টা ইনক্রিজ করে 3টা করে দেওয়া হয়। এরপরে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে 5টা করে দেওয়া হয়। একটা অ্যাড অ্যাকাউন্টে মিনিমাম 35 থেকে 36 লাখ অ্যাড রান করা যায়। একটা অ্যাড রান করলাম, এটা একটা অ্যাড, আমি অ্যাডগুলো দেখাই। এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড, এটা একটা অ্যাড। তো এখানে টোটাল কয়টা অ্যাড আছে? 7টা। তাহলে এরকম 35 লাখ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করা যায়। এবং সেটা অ্যাড রান করা হয়ে গেলে যদি আমি মনে করি যে না আমি আসলে এই অ্যাড অ্যাকাউন্টেই কাজ করবো, অন্য অ্যাকাউন্টে কাজ করবো কারণ এখানে আমার অডিয়েন্স গ্যাদার করা আছে, তখন কি করতে হবে? জাস্ট এইখানে এসে রিসেট অ্যাড ম্যানেজার, আমরা ফোন যেমন রিসেট দিই, জাস্ট সব কিছু রিসেট হয়ে যাবে, আগে যত অ্যাড ছিল সব চলে যাবে, যে আবার নতুন করে অ্যাড দিতে পারবো। কেন এটা করে মানুষ অন্য অ্যাড অ্যাকাউন্টে যায় না? কারণ একটা অ্যাড অ্যাকাউন্টকে ম্যাচিউর করতে গেলে লক্ষ লক্ষ ডলার খরচ করা লাগে। আমি ব্রাহ্মণবাড়িয়াকে চিনতাম না, এখানে আসার পরে চিনছি না। এখন আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসে, সে আবার ব্রাহ্মণবাড়িয়া চিনবে, তারপরে কাজ করবে। এখন আমি যেহেতু চিনছি, এখন আমার লিমিট শেষ। লিমিট শেষ হলে কি করতে হবে? আমাকে যদি রিসেট করা হয় তাহলে আমি আবার নতুন করে কি কাজ করতে পারবো, কারণ আমি জানি আমাকে বাদ দেওয়া সম্ভব না। এখন যদি নতুন কাউকে নিয়ে আসা হয়, সে আবার নতুন করে শিখবে, জানবে, চিনবে, তারপরে আবার করবে। অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রেও সেম। অ্যাড অ্যাকাউন্টে দীর্ঘ যে লক্ষ লক্ষ ডলার খরচ করা হয়, এর একটা অডিয়েন্স ম্যাপিং আছে না? আমি কি কি ধরনের অডিয়েন্স দিছি, কোন কোন এজ গ্রুপকে টার্গেট করছি, লিড আসছে, কোন কোন জেলা থেকে লিড আসছে, সবকিছু ওর কাছে ডেটা আছে। মেটা ওই অ্যাড ম্যানেজারকে একটা ম্যাচিউর অ্যাড ম্যানেজার হিসেবে কাউন্ট করে। ওই অ্যাড ম্যানেজার থেকে আমরা যত অ্যাড রান করবো আমাদের অ্যাডগুলো কি ম্যাচিউর অ্যাড হবে। তো এই জন্য আমাদের নেক্সট অ্যাক্টিভিটিস কি হবে? মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টকে আগে ডেভেলপ করে ফেলতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করে 5টা অ্যাড অ্যাকাউন্টই অ্যাক্টিভ করে ফেলতে হবে। অ্যাক্টিভ করার পরে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দেওয়া হবে। আমার 5টা অ্যাড অ্যাকাউন্টে রান থাকবে। তাহলে একটা অ্যাড অ্যাকাউন্টে আমি লিমিট পাবো, তখন হচ্ছে থ্রেশহোল্ড পাবো। থ্রেশহোল্ড বলতে কি, এটা হচ্ছে আপনার পোস্টপেইড অ্যাকাউন্ট পাবো। যদি আমি মোটামুটি 5 থেকে 10 হাজার ডলার খরচ করি, তাহলে একটা পোস্টপেইড অপশন দেবে ফেসবুক, যে তুমি এত ডলার খরচ করো তারপরে আমাকে পে করো। প্রথম অবস্থায় টাকা না দিলে সে অ্যাড রান করতে দিবে না, ডলার না দিলে অ্যাড রান করতে দেবে না। কিন্তু এটা যদি 5 থেকে 10 হাজার ডলার হয়ে যায়, আস্তে 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 ইনক্রিজ করে 2,000-3,000 ডলার পর্যন্ত বাকিতে অ্যাড রান করতে দেয়। বাংলা কথায় বাকিতে অ্যাড রান করতে হয় পোস্টপেড অ্যাকাউন্ট। তখন 3,000 ডলার আপনি অ্যাড রান করার পরে 3,000 ডলার পরিশোধ করবেন। এটা অনেকে করে না, কারণ কি 3,000 ডলার পর্যন্ত করতে গেলে পর 3,000 ডলার একবারে দিতে গেলে গায়ে লাগে। অ্যাড তো রান করছি সে সময় গায়ে লাগে নাই, কিন্তু 3,000 ডলার যখন ডিউ পরিশোধ করতে যাবো প্রায় 3.5 লাখ টাকা, 3.5 লাখ টাকা দেবো এই অ্যাড অ্যাকাউন্ট বাদ দিয়ে ফেলাইতে, ফেসবুকে মারতে 8টা অ্যাড অ্যাকাউন্ট নেই। তখন ফেসবুক যদি কোনো সময় ডিটেক্ট করতে পারে এই সেই পেজ বা এই সেই ব্যক্তি, তাহলে ওর পুরো পেজের বিজনেসই ডাউন হয়ে যাবে। অটোমেটিক এআই অটোমেশনে ডাটা, কারণ এটা মেটা খুবই এখন গুরুত্ব দেয়। মেটা অ্যান্ড্রয়েডে আসার পরে ওর যে এনভিডিয়ার যে চিপস প্রচুর অ্যাডভান্স, এআই চিপস প্রচুর অ্যাডভান্স। এই যে এনভিডিয়ার সিপিইউ জিপিইউ দুইটাই কিন্তু এনভিডিয়ার। এই এনভিডিয়ার এআই ওরা এত পরিমাণ অ্যাডভান্স, আপনি যেই কাজ করেন না কেন প্রত্যেকটা অ্যালগরিদমে কাউন্ট হয়। ফেসবুকের ওই যে বললাম না যে ক্যামেরাও যদি অন থাকে, নোটিফিকেশন থেকে ক্যামেরা যদি অন থাকে, তাহলে সকল অ্যাক্টিভিটি সকল ডেটা কানেক্ট করে।
এই জন্য মোবাইল সব জায়গায় নিয়ে যাওয়া উচিত না, আর মোবাইল কোনো জায়গায় নিয়ে গেলেও সেটা অবশ্যই যেন নোটিফিকেশন ক্যামেরা অফ থাকে। কোথা থেকে করবেন জানেন এটা? ফেসবুক থেকে ক্যামেরা অপশন কোথা থেকে অফ করবেন জানেন? ফেসবুকে যাতে ক্যামেরা, আমার এই যে এখন ফোন কি আছে, অন অবস্থায় আছে, তো এই অবস্থায় আমার এই ক্যামেরা তো অন আছে, এখন ফেসবুক পুরো নোটিফিকেশন পাচ্ছে। এন্ড এটা অফ করতে গেলে কি করতে হবে, অ্যাপের উপরে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন, আনইনস্টল আর ইনফো একটা অপশন আসে না, ওই ইনফোতে ক্লিক করবেন, ক্লিক করার পর পারমিশন অপশন আছে, পারমিশনে যে ক্যামেরাটা অফ করে দিবেন, গ্যালারিটা থাকবে, কারণ আপনি তো পোস্ট করবেন, পোস্ট করতে গেলে আপনার গ্যালারি লাগবে, তো ক্যামেরা অপশনটা অফ করে দিবেন। তাহলে আপনি এখনো পর্যন্ত এই যে গুগল সকল অ্যাক্টিভিটিস, আমি সেদিন মনে বলছিলাম ক্যামেরা অন আছে মানে আমার পুরো অ্যাক্টিভিটিস তারা জানে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আমাকে ডিটেক্ট করতেছে, একমাত্র আইওএস ছাড়া ওরা আর কোনোভাবে, মানে আইওএস থেকে ছাড়া আর কোনো জায়গায় মানে রক্ষা নাই। আইওএস শুধুমাত্র কি করো, অ্যাপেল নিজস্ব ক্লাউড আছে আই ক্লাউড, এই আই ক্লাউডের অ্যাক্সেস কারোর দেয় না, এমনকি যে মালিক সে মালিকের কাছেও অ্যাক্সেস নাই আই ক্লাউডের। যিনি অথরাইজেশন পাবে, কোম্পানির চেয়ারম্যান হবে, তিনি যে ফিঙ্গার দিবে এবং পাশাপাশি আরো যে সকল পার্টনার আছে সেই পার্টনাররা এসে ফিঙ্গার দিবে, তারপরে আইক্লাউড ওপেন হবে। যে কেউ একজন যে ওই আইক্লাউড ওপেন করে যে কোনো কিছু ডেটা শেয়ারিং করতে পারবে না। আর গুগল ড্রাইভ বা গুগল বা ফেসবুক এদের যে ডেটাবেস বা অ্যামাজনের যে ডেটাবেস, এরা যে কেউ যে ওই সার্ভারে ঢুকে ইনফরমেশন নিয়ে নিতে পারে, সিকিউর না। আর আইক্লাউড প্রচুর সিকিউর, এটা কিন্তু সমুদ্রের তলায়, আইক্লাউড হচ্ছে ওদের সার্ভার সম্পূর্ণ সমুদ্রের তলায়। তো এনভিডিয়ার কারণ কি বললাম, তাহলে আপনারা কি করবেন, যদি আপনারা মনে করেন যে না আমার আসলে ইনফরমেশন দিতে যাচ্ছি না, তাহলে অবশ্যই এই ইনফরমেশনগুলো কি ক্যামেরা থেকে অফ করে রাখবেন বা পারমিশন থেকে অফ করে রাখবেন, সেটা যেই অ্যাপই হোক না কেন। আমরা কি করি, কোনো অ্যাপ ইনস্টল করলে অ্যালাও 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 নেক্সট 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 পড়িও না, কেন নেক্সট করতে বলছে, কেন বলছে যে অ্যালাউ করতে, বলছে ক্যামেরা অ্যালাউ করে দিতে দিয়েছি ক্যামেরা অ্যালাউ করে, বলছে গ্যালারি অ্যালাউ করে দিতে আমার তো লাগবে, আমি তো ঢুকছি অ্যাপে আমার পছন্দের অ্যাপ দিয়েছি অ্যালাউ অ্যালাউ করে, সকল অ্যাক্সেস নিয়ে চলে যাচ্ছে, আপনার অজান্তে সকল জিনিসের অ্যাক্সেস নিয়ে চলে যাচ্ছে। আপনি মনে করছেন আপনার কাছে আছে, কিন্তু আপনার কাছে নাই। আমরা ফোন থেকে অনেক কিছু মনে করি ডিলিট করে দিই না, ছবি ভিডিও অডিও অনেক কিছু ডিলিট করে দিই না, এগুলো ডিলিট হয় না, সব ফোনেই থাকে, এগুলো আমার পাওয়া যায় স্যার? এগুলো সব ফোনে থাকে, সবগুলো রিকভার করা যায়, স্যার রিকভার করা যায়? সবগুলো রিকভার করা যায়, কিভাবে করা যায়? এগুলো সিস্টেম আছে। স্যার অনেক সময় দেখা যায় কি মানে ভুল তো হয়, ইম্পর্টেন্ট কোনো জিনিস ডিলিট হয়ে যায়, পরে আর অ্যাক্সেস করে কোনো কাজ হয় না। ওগুলো বিজনেস ইনফো, বিজনেস ইনফোতে কি কি করবো আমরা সেটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে কি পিপল, পিপলে আমরা কি কি জানি, পিপলে আমরা এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস যাকে যাকে দিতে চাচ্ছি তাকে তাকে আমরা এখানে অ্যাড করব। যেমন এখানে আমি অথরাইজেশন পার্সন, আমারটা অ্যাক্টিভ আছে ফুল কন্ট্রোল। এরপরে ইনস্টাগ্রাম মামুন ভাইটা দেওয়া ছিল, বাট এখানে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। মামুন ভাইয়ের আরেকটা ফেসবুক প্রোফাইল আছে, সেটাকে এখানে ফুল কন্ট্রোল দেওয়া হয়েছে, মামুন ভাই যাতে বিজনেস ম্যানেজারটা ঘুরে দেখতে পারে এখানে কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে। এরপরে পার্টনার, যদি এই বিজনেসে কোনো পার্টনার থাকতো তাহলে তাকে কি পার্টনার অ্যাক্সেস দিতে হতো, ডাইরেক্ট অ্যাডমিন অ্যাক্সেস না, পিপল থেকে ফুল অ্যাডমিন অ্যাক্সেস না। পার্টনার তো আমার বিজনেসের অ্যাডমিন না, পার্টনাররা আমার হচ্ছে শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদের আমি ফুল অ্যাক্সেস তো কখনো দিব না। তাহলে পার্টনার্সে এসে দেন এখানে তার ফেসবুক আইডিটাকে কানেক্ট করে পার্টনার অ্যাক্সেস দিতে হবে। সিস্টেম ইউজার হচ্ছে নিজে, আমি নিজে যে একজন সিস্টেম, আমাকে কনভার্সন এপিআই বলা হচ্ছে, কনভার্সন এপিআই, এই কনভার্সন এপিআই আমি যে নিজে একজন ইউজার, সেই ইউজারকে এখানে কি কানেক্ট করে দিতে হয়, মানে জেনারেট টোকেন গ্রেড টোকেন কানেক্ট করে দিলে অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়। এরপরে কি পেজ, পেজ হচ্ছে আমি কোন কোন পেজ আসলে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি। এখানে দুইটা পেজ আছে, বিডিআইটি আর এটা হচ্ছে মাউন্ট ভাইয়ের একটা পেজ মনে হয়, এই দুইটা পেজ এখানে কানেক্ট করা আছে। এই দুইটা পেজের কে কে অথরাইজেশনে আছে, এখানে মাসুম ফরাদ আছে, বিডিআইটির মেইন আইডি আছে, মাউন্ট ভাই আছে, আমি আছি, আর কনভার্সন এপিআই মানে আইডি নিজে। এরপরে অ্যাড অ্যাকাউন্ট, যেটা বললাম যে 5টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অনলি বিডিআইটি। আমি চাইলে এই যে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তাহলে 5টা আমরা অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে পারবো, বাট আমরা একটা অ্যাড অ্যাকাউন্টই ম্যাচিওর করতেছি। এরপরে কি বিজনেস অ্যাসেট গ্রুপ, যদি আমার বিজনেসের কোনো আদার্স কি বলে আউটলেট থাকে, অফলাইনের আউটলেট থাকে, সেই আউটলেটটা কোথায়, সেই আউটলেটের অ্যাড্রেস দিয়ে বা পেজের লিঙ্ক দিয়ে লোকেশন দিয়ে এখানে অ্যাড করতে হয়। এগুলো আসলে ম্যাক্সিমাম প্রয়োজন হয় না, বাংলাদেশের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়, এগুলো প্রয়োজন হয় আমেরিকা বা লন্ডন বা সিঙ্গাপুর কানাডা এইসব কান্ট্রিতে ওইরা হচ্ছে লোকেশন বেস অ্যাড দেয়।
ওরা ওই যে লোকেশন ওদের আউটলেট আছে সেই আউটলেট অনুযায়ী অ্যাড দেয়। এই আউটলেটের এই মানুষগুলো দেখবে, এই আউটলেটের এই অ্যাড দেখবে, প্রত্যেকটা আউটলেটে আলাদা আলাদা অ্যাড থাকে। তো সেগুলোর কারণে লাগে। কমার্স অ্যাকাউন্ট প্রয়োজন নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করার সিস্টেম সেম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এখানে যে এসে লিঙ্ক করতে হবে, অ্যাডে ক্লিক করলে অ্যাকাউন্ট লগ ইন করতে বলবে, এই যে প্লাসে ক্লিক করলে। আচ্ছা এখন ইনস্টাগ্রাম লগ ইন নাই বলে বারবার নতুন ট্যাব ওপেন হচ্ছে। আচ্ছা সরি সরি, ইনস্টাগ্রাম এখানে জাস্ট অ্যাডে ক্লিক করার পরে এই যে ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে আসার পরে এবারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে বলবো। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই এখানে কি কানেক্ট হয়ে যাবে। এরপরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, আমার যে বিজনেসের জন্য যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমি কানেক্ট করতে চাচ্ছি